নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছি আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় রায় ঘোষণা করল বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দীর্ঘ শুনানি শেষে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিল সেই দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নজিরবিহীন ঘটনা, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে রাজভবন জুড়ে তল্লাশি অভিযান। তল্লাশি করাচ্ছেন স্বয়ং রাজ্যপাল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জিতে সাড়া, এসআইআর প্রতিবাদে চলা অনশন প্রত্যাহার করলেন রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। এসআইআরে পশ্চিমবঙ্গে ৯৯% এনুমারেশন ফর্ম বিলি, নির্বাচন কমিশনের দাবি ঘিরে রাজ্য জুড়ে প্রবল ধোঁয়াশা। এদিকে রাজনৈতিক দলের বিএলএদের দাবি অধিকাংশ বুথেই ৬০ থেকে ১৮০টি বেশি ফর্ম বিলি হয়নি। বিহারে ফের মুখ্যমন্ত্রী নীতিশই, পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে ২০শে নভেম্বর শপথ অনুষ্ঠান। দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার রেকর্ডের পথে নীতিশ, থাকতে পারেন মোদিও। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় রায় ঘোষণা করল বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দীর্ঘ শুনানি শেষে সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিল সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় রায় ঘোষণা করল বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বঙ্গবন্ধু কন্যাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। একই সাজা দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও। এই মামলায় তৃতীয় অভিযুক্ত বাংলাদেশ পুলিশের প্রাক্তন প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাবাস দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল জানিয়েছে, যেহেতু হাসিনা ও কামাল দুজনেই পলাতক, তাই অর্ডার কপি তাদের দেওয়া হবে না। ভারতীয় সময় সকাল 10:30 নাগাদ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা শুরু করেন। এই মামলায় হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড দাবি করেছিল সরকার পক্ষ। রায় ঘোষণাকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কায় গোটা বাংলাদেশে রবিবার সকাল থেকে রেড অ্যালার্ট জারি করা আছে। সেনা ও পুলিশের ৬ লাফ করে দেওয়া হয় গলি থেকে রাজপথ। সচিবালয়, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ একাধিক জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়। নিরাপত্তা বাড়ানো হয় উপদেষ্টাদের অফিস ও বাড়ির। এই প্রথম কোনো মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাজার মুখোমুখি হলেন আওয়ামী লীগ সভানেত্রী। গত মাসে এই মামলার শুনানি শেষে রাষ্ট্রপক্ষ তথা মোহাম্মদ ইউনূস সরকার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছিল। মানবতা বিরোধী ৫টি অপরাধে যুক্ত থাকার অভিযোগ দায়ের করা হওয়া এই মামলায় বাংলাদেশ পুলিশের প্রাক্তন প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছেন। শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালেরও মৃত্যুদণ্ড দাবি করেছিল সরকার পক্ষ। বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফাঁসি অথবা ফায়ারিং ওয়ার্ডে গুলি করে হত্যার মধ্য দিয়ে। মৃত্যুদণ্ডের পাশাপাশি হাসিনা ও কামালের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার আর্জিও সরকার পক্ষ জানিয়েছে ট্রাইব্যুনালের কাছে। ট্রাইব্যুনালের মামলায় তার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা ঘোষণা করা হবে ধরে নিয়ে আওয়ামী লীগ রবি ও সোমবার বাংলাদেশের শাটডাউনের ডাক দিয়েছিল। রাষ্ট্রসংঘের বিচার সংক্রান্ত সংস্থার কাছে শেখ হাসিনার তরফে হস্তক্ষেপ দাবি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য, ট্রাইব্যুনালে বিচার সম্পূর্ণ বেআইনি। তার অনুপস্থিতিতে শুনানি করে সাজা ঘোষণা সিদ্ধান্ত হয়েছে। হাসিনার বিরুদ্ধে যে ৫টি অভিযোগ সরকার পক্ষের তরফ থেকে করা হয়েছিল সেগুলি হল: ১. ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারদের বাচ্চা ও নাতিপুতি হিসেবে আখ্যা দেন। এরপর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা ও নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র আওয়ামী লীগ নেতা, কর্মী, সমর্থকরা নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার ওপর আক্রমণ চালায়। ২.
হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা ও নির্মূলের নির্দেশ দেন শেখ হাসিনা। এভাবে হত্যা করা হয় হাজারেরও বেশি আন্দোলনকারীকে। পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী ও গ্রেফতার সাবেক আইজিপি অপরাধ সংগঠনের নির্দেশ, সহায়তা ও ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ করেছেন। ৩. রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সঈদ হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী সহ ৩ জনের বিরুদ্ধে প্ররোচনা, উস্কানি ও সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। ৪. গত বছরের ৫ই আগস্ট ঢাকার চানখারপুলে ৬ জনকে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছেন হাসিনা ও অন্যান্য আসামিরা। ৫. ঢাকার আশুলিয়ায় গুলি করে হত্যা করা ৫ আন্দোলনকারীর মরদেহ এবং জীবিত একজনকে পুলিশ ভ্যানে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। নজিরবিহীন ঘটনা। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে রাজভবন জুড়ে তল্লাশি অভিযান। তল্লাশি করাচ্ছেন স্বয়ং রাজ্যপাল। এক কথায় নজিরবিহীন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন রাজভবনে অস্ত্র মজুত রয়েছে। তারপর তড়িঘড়ি নিজের উত্তরবঙ্গ সফর কাটছাট করে কলকাতা ফিরে এসে রাজভবনে চিরুনি তল্লাশি করাচ্ছেন রাজ্যপাল। প্রশাসনিক কর্তাদের একাংশের বক্তব্য, রাজভবনের ইতিহাসে এই ধরনের ঘটনা আগে ঘটেনি। 2026 সালের বিধানসভা নির্বাচনের এখনও কয়েক মাস বাকি। এখনও নির্বাচনের উত্তাপ সেভাবে অনুভব করা যায়নি। সেই আবহেই রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত বড় আকার নিতে চলেছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে প্রকাশ্যে সমর্থন জানিয়ে তৃণমূল সাংসদ কল্যাণের তোপের মুখে পড়েছেন রাজ্যপাল। তার অভিযোগ, রাজভবনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছেন আনন্দ বোস এবং রাজভবনের মধ্যেই অস্ত্রশস্ত্র মজুত রাখা হচ্ছে। এই বিস্ফোরক মন্তব্যেই ক্ষোভ প্রকাশ করে পাল্টা জবাব দিয়েছে রাজভবন। অভিযোগ উড়িয়ে দিয়ে রবিবারই বিবৃতি জারি করা হয়েছে। আর সোমবার আচমকাই উত্তরবঙ্গ সফর মাঝপথে থামিয়ে কলকাতায় ফিরে আসেন রাজ্যপাল। রাজভবনে তার নেতৃত্বেই চলে যৌথ চিরুনি তল্লাশি। সোমবার সকালে জারি করা বিবৃতিতে বলা হয়েছিল, রাজ্যপালের বাইরে থাকার কর্মসূচি সংক্ষিপ্ত করে তিনি রাজভবনে ফিরছেন এবং তার নির্দেশেই গোটা রাজভবন এবং প্রাঙ্গণে যৌথ চিরুনি তল্লাশি চলবে। এই অভিযোগের নেতৃত্ব দেবেন রাজ্যপাল স্বয়ং। সেই মতো দুপুরে ফিরে সেই অভিযানে যোগ দিয়েছেন রাজ্যপাল। কলকাতা পুলিশ, রাজভবন পুলিশ, আউটপোস্ট, সিআরপিএফ, বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড, এই 5 বাহিনী মিলে অভিযানে যোগ দিয়েছে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর ও সিভিল ডিফেন্স অগ্নি নির্বাপন মহড়াও পরিচালনা করছে। নিরাপত্তার স্বার্থে সোমবার দুপুর 2:30 পর্যন্ত সম্পূর্ণ রাজভবন খালি করা হয়েছে। রাজভবনের তরফে এই ধরনের অতি সক্রিয়তা ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা। তৃণমূল সাংসদ কল্যাণের অভিযোগকে সরাসরি চ্যালেঞ্জ জানাতেই কি এমন নজিরবিহীন চিরুনি তল্লাশি, নাকি রাজভবনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, অভিযোগের তীব্রতাকে রাজনৈতিকভাবে জবাব দিতেই রাজভবন এত বড় আকারের অপারেশনের ঘোষণা করেছে। তাদের মতে, রাজ্যপালের এই পদক্ষেপ মূলত সাংসদ কল্যাণের অভিযোগের ভিত্তিহীন প্রমাণ করার প্রচেষ্টা। তাদের মতে, তৃণমূল সাংসদদের অভিযোগ দায়সারা এবং অযৌক্তিক প্রমাণ করতেই রাজভবনের এমন পদক্ষেপ। রাজ্য রাজনীতিতে রাজভবন নবান্নের সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের। ভোটের আগে বিশেষ ভোটার তালিকা সংশোধনী নিয়ে দুপক্ষের অবস্থান আরও তীব্র হয়েছে। আর এই পরিস্থিতিতে রাজভবনের যৌথ চিরুনি তল্লাশিকেই অনেকে নজিরবিহীন ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন। হাই নিউজ নেটওয়ার্ক। এসএসসি প্রকাশিত তালিকায় অযোগ্যদের নাম, সুপ্রিম রায় অমান্যের অভিযোগ তুলে হাইকোর্টে চাকরি প্রার্থীদের একাংশ। স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউয়ের তালিকায় নাম রয়েছে অযোগ্য প্রার্থীদের। পুরো নম্বর পেয়েও নতুন পরীক্ষার্থীদের অনেকে ইন্টারভিউয়ে ডাক পাননি। অথচ কেউ কেউ আবার প্রাথমিক স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা দেখিয়ে অতিরিক্ত 10 নম্বর পেয়ে গিয়েছেন। এবার এমনই নানাবিধ অনিয়মের অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে।
এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেছেন শিক্ষকদের একাংশ। সোমবার হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে শিক্ষকদের তরফে। মামলাকারীদের দাবি, ইন্টারভিউয়ে ডাক পাওয়া চাকরি প্রার্থীদের তালিকায় একাধিক দাগি অযোগ্যের নাম রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কিভাবে তাদের এই সুযোগ দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাকিরা। এমনকি অভিযোগ, প্রাইমারি স্কুলে চাকরি করেছেন এমন অনেকেই শিক্ষকতার অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত 10 নম্বর পেয়ে গিয়েছেন। আইনজীবী ফিরদৌস শামীমের দাবি, আংশিক সময়ের জন্য কাজ করতেন এমন কর্মীরাও তাদের কাজের অভিজ্ঞতা দেখিয়ে একই সুবিধা নিয়েছেন। এসব অনিয়মের বিরুদ্ধেই হাইকোর্টে গিয়েছেন শিক্ষকেরা। আগামী বুধবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। শনিবার রাতে এসএসসির একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ পায়। এরপরই শুরু হয় বিতর্ক, কারণ দেখা যায় তালিকায় 20,000 জনের নাম থাকলেও যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন তাদের অনেকেরই নাম নেই। আবার নতুন পরীক্ষার্থীদের মধ্যে অনেকে 60 পেয়েও ইন্টারভিউয়ে ডাক পাননি, যার পরেই ক্ষুব্ধ তারাও। চাকরিহারা শিক্ষক তথা এসএসসি আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল জানিয়েছেন, তালিকায় নাম নেই, কাট অফের থেকে 3 নম্বর কম পেয়েছি, অথচ তালিকা মিলিয়ে দেখলাম অযোগ্যদের তালিকায় থাকা একজনকে পর্যন্ত ইন্টারভিউয়ে ডাকা হয়েছে। আর এক চাকরিহারার কথায়, 5 থেকে 6 বছর চাকরি করার পর নিরপরাধ হয়েও প্রাতিষ্ঠানিক অসঙ্গতি এবং বিচার ব্যবস্থার ব্যর্থতায় বঞ্চিত হয়েছি। যদিও এসএসসির দাবি সবকিছু নিয়ম মেনেই হয়েছে। এবছর একাদশ দ্বাদশের শূন্যপদ ছিল 12,445টি। লিখিত পরীক্ষার পর 20,000 পরীক্ষার্থীর নামের তালিকা প্রকাশিত হয়েছে। এই 20,000 চাকরি প্রার্থীকে প্রথমে নথি যাচাইকরণ এবং পরে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। অর্থাৎ ইন্টারভিউয়ে প্রত্যেকটি শূন্য পদের জন্য ডাকা হয়েছে 16 জনকে। হাই নিউজ নেটওয়ার্ক। ষাটে 60 পেয়েও ইন্টারভিউতে নেই, ফের দুর্নীতির অভিযোগে বিকাশ ভবন অভিযানে এসএসসি প্রার্থীরা। লিখিত পরীক্ষায় পুরোপুরি নম্বর, কারোর খাতায় 60-এ 60, আবার কারোর খাতায় 59, তবু ইন্টারভিউয়ের তালিকায় নাম নেই। অথচ কম নম্বর পেয়েও অনেকে ইন্টারভিউয়ের ডাক পেয়েছেন। অগত্যা ফের বেনিয়মের অভিযোগ। আর সেই অভিযোগেই ফের বিকাশ ভবন অভিযানে এসএসসির নতুন চাকরি প্রার্থীরা। আপাতত করুণাময়ীতে প্রচণ্ড বিক্ষোভ চলছে। সেখান থেকেই মিছিল করে বিকাশ ভবনের দিকে এগোনোর প্রস্তুতি তাদের। প্রার্থীদের অভিযোগ একটাই, অভিজ্ঞ শিক্ষকদের অতিরিক্ত 10 নম্বর তাদের ভবিষ্যৎ অন্ধকার করছে। আর সেই 10 নম্বর অবিলম্বে বাতিল করার দাবি তুলছে তারা। শুধু তাই নয়, শূন্য পদের সংখ্যা বাড়ানো ও প্রত্যেক পরীক্ষার্থীর ওএমআর প্রকাশের দাবিও তুলেছে বিক্ষুব্ধরা। প্রার্থীদের বক্তব্য, যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন তাদের সঙ্গে বহু বছরের অভিজ্ঞ প্রার্থীদের একই তালিকায় ফেলে অতিরিক্ত নম্বর দেওয়া সম্পূর্ণ অন্যায়। ফলে অসাম্য তৈরি হয়েছে কাট অফের হিসেবে। তাদের প্রশ্ন, 60-এ 60 পেয়ে যদি সুযোগ নাই পাওয়া যায়, তাহলে আর কত নম্বর পেলে ইন্টারভিউ তালিকায় নাম ওঠে? প্রতিবাদে করুণাময়ীতে স্লোগান, ধর্ণা, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ। এরপরেই বিকাশ ভবনের দিকে যাত্রা। প্রার্থীদের কথায়, লিখিত পরীক্ষার মেধাকে অগ্রাধিকার দেওয়া হোক। অভিজ্ঞতার অতিরিক্ত নম্বর দিলে নতুন প্রার্থীদের জন্য সুযোগই থাকে না। এসএসসির কর্তৃপক্ষের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে প্রশ্ন উঠছে, পুরোপুরি নম্বর পেয়ে কেউ যদি ইন্টারভিউয়ের দোরগোড়ায় পৌঁছতে না পারে, এই নিয়োগ ব্যবস্থার স্বচ্ছতা কোথায়? হাই নিউজ নেটওয়ার্ক। একই এপিক নম্বরে 200 জনের বেশি ভোটারের এপিক নম্বর। রঘুনাথপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা, চিন্তায় এলাকার ভোটাররা। রঘুনাথপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথে 200 জনেরও বেশি ভোটারের এপিক নাম্বার একই, আর তা নিয়ে চিন্তায় এলাকার ভোটাররা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তমলুক বিধানসভার শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথের ভোটারের ভোটার কার্ডের এপিক নম্বর WB30202180। এই এপিক নম্বর প্রায় 200 জনের বেশি এলাকার ভোটারের, আর তা নিয়ে চিন্তায় এলাকার ভোটাররা।
এই সমস্ত একই এপিক নম্বর ভোটাররা রঘুনাথপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে যুব তৃণমূল কংগ্রেসের এসআইআর সহায়তা ক্যাম্পে ভিড় জমিয়েছেন। ক্যাম্পে থাকা তৃণমূল নেতারা একই এপিক নম্বরের ভোটারদের বিষয়টি উচ্চ নেতৃত্বদের জানাবেন এবং নির্বাচন কমিশনকে জানাবেন বলেই আশ্বাস দিয়েছেন। দেখা রয়েছে আজকে একটা অভূতপূর্ব জিনিস আমরা দেখলাম, যে ভোটার লিস্টের 180 সিরিয়াল দিয়ে বহু মানুষের একই সিরিয়াল, যেখানে নির্বাচন কমিশনার বলছেন যে পরিচ্ছন্ন ভোটার লিস্ট তৈরি করতে হবে এবং বৈধ ভোটার যেন কোনো নাম না বাদ যায়। আমাদের দলনেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছেন। সেখানে 2002-এর ভোটার লিস্ট খুলতে গিয়ে আমরা দেখলাম মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। তাদের বহু মানুষের এখানে ভোটার লিস্ট দেখুন, প্রত্যেকের প্রায় এই ভোটার লিস্ট যদি দেখেন প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাতে এখানে 180 সিরিয়াল দেখুন, এই পরপর নাম্বার, একই নাম্বার বহু মানুষের আছে, বহু ভোটারের আছে। এটা কিভাবে এই ভোটার লিস্টটা প্রকাশিত হলো, এটা নিয়ে আমরা এটা নিশ্চয়ই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আজকে যারা এসেছেন ক্যাম্পে বহু ভোটাররা, তাদেরকে যতটা আমরা সম্ভব সহযোগিতা করছি আমাদের যুব তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে। আর এই এসআইআর সহায়তা ক্যাম্প চলছে গভীর রাত্রি পর্যন্ত। আর যে সমস্ত ভোটাররা ক্যাম্পে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে আসছেন তাদের জল, চা, বিস্কুট খাওয়াচ্ছেন ক্যাম্পে থাকা তৃণমূল নেতারা। হাই নিউজ নেটওয়ার্ক। নাগরিকত্ব পরিচয়পত্রের তালিকায় এখনও ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীদের স্বীকৃতি নেই, এই অভিযোগ ট্রান্সজেন্ডার কমিউনিটির মধ্যে। এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনে মোট 11টি নথির উল্লেখ থাকলেও সেখানে স্পষ্টভাবে নেই ট্রান্সজেন্ডার পরিচয়ের আলাদা জায়গা। নাগরিকত্ব পরিচয়পত্রের তালিকায় এখনও ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীদের স্বীকৃতি নেই, এই অভিযোগে উদ্বেগ ট্রান্সজেন্ডার কমিউনিটির মধ্যে। এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনে মোট 11টি নথির উল্লেখ থাকলেও সেখানে স্পষ্টভাবে নেই ট্রান্সজেন্ডার পরিচয়ের আলাদা জায়গা। ফলে বহু রূপান্তরকামী মানুষ প্রতিদিন পরিচয় জটিলতা, নথি তৈরি, সরকারি পরিষেবা পাওয়া এবং সামাজিক স্বীকৃতি সব ক্ষেত্রেই কম বেশি অসুবিধার মুখে পড়ছেন। এই অবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রূপান্তরকামী কর্মীরা। এক রূপান্তরকামীর কথায় এসআইআর স্বীকৃতি না থাকা অত্যন্ত অপমানজনক। আরেক রূপান্তরকামীর বক্তব্য, নথিতে আমাদের নাম না থাকা মানে সমাজের চোখে আমাদের অস্তিত্বকে অস্বীকার করা। এটা শুধু প্রশাসনিক ত্রুটি নয়, এটা আমাদের মানবিক সত্তাকেই উপেক্ষা করা। আরও এক রূপান্তরকামীর অভিযোগ, একদিকে সরকার অন্তর্ভুক্তির কথা বলে, অন্যদিকে সরকারি নথিতে আজও ট্রান্সজেন্ডার পরিচয়ের জায়গায় নেই। এটা স্পষ্ট দ্বিচারিতা। তার দাবি, রাষ্ট্রীয় নথিতে স্বীকৃতি না থাকলে সমাজেও সেই মানুষের প্রতি সম্মান, গ্রহণযোগ্যতা কমে যায়। পরিচয় নথিভুক্ত হলে বৈষম্য কমবে বলেও মত তার। বিজ্ঞান কর্মী ও গণ আন্দোলন কর্মী এক রূপান্তরকামী জানালেন, বারবার নিজের পরিচয় প্রমাণ করতে বাধ্য হওয়া অত্যন্ত অপমানজনক। তার কথায় পরিচয়পত্র কোনো অনুগ্রহ নয়, এটা আমাদের মৌলিক অধিকার। তিনি জানান, আজও বহু ট্রান্সজেন্ডার ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, সরকারি কাগজ তৈরি করতে বা হাসপাতালে ভর্তি হতে গিয়েও অসুবিধার মুখে পড়েন, কারণ নথিতে তাদের পরিচয় স্পষ্টভাবে উল্লেখ নেই। সকলেরই দাবি, এসআইআরে অবিলম্বে ট্রান্সজেন্ডারদের আলাদা পরিচয় যুক্ত করতে হবে, নথি সংশোধনের প্রক্রিয়া সহজ করতে হবে, সরকারি দফতরে ট্রান্স ফ্রেন্ডলি পরিষেবা নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রকে বৃহত্তর সচেতনতার দায়িত্ব নিতে হবে। অধিকার কর্মীদের মতে, রাষ্ট্রীয় স্বীকৃতি মিললেই বদলাবে সমাজের আচরণ, আর বদলাবে হাজারো রূপান্তরকামী মানুষের জীবন। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর লাগু হতেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি ভিন রাজ্য থেকে বহু বাংলাদেশি পরিযায়ী শ্রমিকদের এবার বাংলাদেশে ফেরার হিড়িক পড়েছে। ইতিমধ্যেই 143 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী জওয়ানরা আটক করে তাদের। সেই ছবি দেখা গেল স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তে। পশ্চিমবঙ্গে লাগু হয়েছে এসআইআর, পাশাপাশি ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে, এমনকি ভিন্ন রাজ্য থেকেও বহু বাংলাদেশে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করত বা
পরিচারিকার কাজ করত, একসময় দেশে বেআইনিভাবে ঢুকে বসবাস করত, এবার তাদের বাংলাদেশে ফেরার হিড়িক পড়েছে। সেই ছবি দেখা গেল স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তে। রাতের অন্ধকারে শয়ে শয়ে বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশি পুরুষ, মহিলা, শিশু নিয়ে মাথায় আসবাবপত্র, লোটা কম্বল নিয়ে সীমান্তে জড়ো হচ্ছে। সেই ছবি দেখা গেল সোমবার সকালবেলায় হাকিমপুর চেকপোস্টের প্রায় ৩ শতাধিক বাংলাদেশের সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষা করছে। সাতক্ষীরা জেলা। কোথায় থাকতেন? এদিকে কোথায় থাকতেন? আটঘর চিনার পাট। কি কাগজপত্র কিছু নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? না, কিছু নেই। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ, আমরা এই মানে বাসা বাড়ি কাজ করি, এইভাবে মানে পেটের দায়, আমরা এবারে। কোথায় বাড়ি? কোথায়? বাংলাদেশি বাড়ি কোথায়? সাতক্ষীরা জেলা। এখন কোথায় যাবেন? বাংলাদেশে যাব, সাতক্ষীরা জেলা। বিরাটি। হ্যাঁ, বিরাটি বিরাটি বাড়ি? বাংলাদেশে এদিকে বাড়ি। কোথায় যাচ্ছেন? বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশি বাড়ি। হ্যাঁ। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি। বিরাটি থাকতেন? কোনো কাগজপত্র নেই? না। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ। এখন কোথায় যাচ্ছেন? বাংলাদেশে যাচ্ছে। ইতিমধ্যেই ১৪৩ নম্বর ব্যাটালিয়ন সীমান্তরক্ষী জওয়ানরা তাদেরকে আটকেছে। বৈধ কাগজপত্র দেখার চেষ্টাও করছে। এই ছবি দেখে রীতিমতো বিস্মিত স্বরূপনগরের মানুষরা। রাজ্য এবং ভিন্ন রাজ্যের বহু বাংলাদেশি বেআইনিভাবে বসবাসের পাশাপাশি শ্রমিক, পরিচারিকা, মুঠেওয়ালা, বিভিন্ন দিনমজুরের কাজের সঙ্গে যুক্ত ছিলেন এইসব বাংলাদেশি নাগরিকরা। সোমবার সকাল থেকেই বসিরহাট, স্বরূপনগর, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, হেমনগর ও বসিরহাট সহ সীমান্তবর্তী থানা এলাকাগুলিতে জোর কদমে চলছে নাকা চেকিংয়ের প্রক্রিয়া। সীমান্ত থেকে ভারতের মূল ভূখণ্ডের দিকে প্রবেশ করা সমস্ত গাড়িগুলিকে নজর রাখছে সীমান্ত রক্ষা বাহিনী ও বসিরহাট পুলিশ জেলার আধিকারিকরা। বাস, অটো, টোটো সহ ছোট বড় যাত্রীবাহী গাড়ি, পণ্য লরি থেকে এমনকি বাইক পর্যন্ত দাঁড় করিয়ে জোর কদমে নাকা চেকিং এর কাজ চলছে। একদিকে গত সপ্তাহে দিল্লি ও কাশ্মীরের নাশকতা, অন্যদিকে সোমবার বাংলাদেশ আদালতের রায়দান। পরবর্তী পরিস্থিতির যথেষ্টই চিন্তায় রয়েছে ভারতীয় প্রশাসন, সে কথা পক্ষান্তরে স্বীকার করে নিচ্ছে প্রশাসনিক আধিকারিকরা। হাই নিউজ নেটওয়ার্ক। বিহার ইলেকশনে ভালো ফলে জিতেছে এনডিএ। তারপরে বৈঠকে ঠিক হয়ে গিয়েছে ফের মুখ্যমন্ত্রী করা হবে নীতিশকেই। তবে শপথ অনুষ্ঠান কবে? অনুষ্ঠানে কি থাকবেন মোদি? শনিবার অমিত শাহর উপস্থিতিতে এনডিএ নেতারা বৈঠকে বসেছিলেন। সেখানে ঠিক হয়েছে ফের নীতিশকেই মুখ্যমন্ত্রী করা হবে। ভোটের আগে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দুজনেই বলেছিলেন নীতিশ কুমারের নেতৃত্বে লড়বে এনডিএ জোট। এবার জানা শপথের দিন। এই সপ্তাহেই শপথ নেবে বিহারের নতুন সরকার। জানা গিয়েছে বিহার বিধানসভা নির্বাচনে জয়ের পর এবার নতুন এনডিএ সরকার ২০ নভেম্বর শপথ নেবে। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথ অনুষ্ঠান হবে বলেই জানা গেছে। নীতিশ কুমার ১০বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রেকর্ড করবেন বলেই রাজনৈতিক মহলের ধারণা। বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দেওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী বিধানসভা নির্বাচন প্রচারে বহু রাজনৈতিক সমাবেশে ভাষণ দেন। সব ভাষণেই তিনি শপথ অনুষ্ঠানের সময় পাটনায় আসার কথা বলেন। এবার সেই কথা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী। এনডিএ জোট শরিকদের সমর্থন নিয়ে বিহারের শীর্ষ পদের দাবিদার নীতিশ কুমার সকাল 11:30 তার শেষ মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন। এখানেই মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়। এরপর নীতিশ কুমার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেবেন। এক জেডিইউ নেতা জানিয়েছেন রাজ্যপালের সঙ্গে দেখা করে নতুন সরকার গঠনের প্রস্তাব দেবেন নীতিশ। বিহারের সরকার গঠনের বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের জন্য দিল্লিতে রয়েছেন জেডিইউ এর কার্যকরী সভাপতি সঞ্জয় কুমার ঝা। রবিবার নীতিশ কুমারের সঙ্গে দেখা করেন। ঝা জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই নতুন সরকার গঠিত হবে। আপনারা যথাসময় বিস্তারিত জানতে পারবেন। এনডিএর ইশতেহারে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা আমরা পূরণ করব। 243টি আসনের বিধানসভায় এনডিএ জোট 202টি আসনে জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর মধ্যে বিজেপি সর্বোচ্চ আসন পেয়েছে। তাদের আসন সংখ্যা 89টি। জেডিইউ জিতেছে 85 আসনে। কেন্দ্রমন্ত্রী চিরাগ পাসওয়ানের
এলজেপি 19টি আসন জিতেছে। আরও 9টি আসন জিতেছে ছোট শরিক হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা। আরজেডির নেতৃত্বাধীন মহাগঠবন্ধন মাত্র 35টি আসনে জিতেছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাণিজ্যিক গাড়ির বয়সসীমা নিয়ে বড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। শুধুমাত্র বাসের বয়স দেখে নয়, গাড়ির সক্ষমতা ও দূষণের মাত্রা যাচাই করেই সিদ্ধান্ত হবে বাস চলাচলের উপযোগিতা। অর্থাৎ নির্দিষ্ট শর্ত মানলে বয়স্ক বাসের রিটায়ারমেন্টের প্রয়োজন পড়বে না। বাণিজ্যিক গাড়ির বয়সসীমা নিয়ে বড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। শুধুমাত্র বাসের বয়স দেখে নয়, গাড়ির সক্ষমতা ও দূষণের মাত্রা যাচাই করে সিদ্ধান্ত হবে বাস চলাচলের উপযোগিতা। অর্থাৎ নির্দিষ্ট শর্ত মানলে বয়স্ক বাসের রিটায়ারমেন্ট প্রয়োজন পড়বে না। আদালতের নির্দেশ অনুযায়ী কোনো গাড়ি 15 বছর পার করলে বছরে 2 বার ফিটনেস পরীক্ষা দিতে হবে। তাতে পাশ করলে তবেই মিলবে রাস্তায় নামার অনুমতি। একইভাবে দূষণ পরীক্ষাও করাতে হবে বছরে 2 বার। পরিবহন দপ্তরের কাছে বাস মালিকদের দীর্ঘদিনের দাবি ছিল বয়স নয়, গাড়ির স্বাস্থ্য ও দূষণের মাত্রার ক্ষমতা দেখে সিদ্ধান্ত নেওয়া হোক। সেই আবেদনেই সাড়া দিল কলকাতা হাইকোর্ট। বছর কয়েক আগে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল দূষণ রোধে কিছু নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্ট। তা মেনে 15 বছরের বেশি পুরনো বাসের ফিটনেস সার্টিফিকেট দেওয়া বন্ধ হয়ে যায়। ফলে প্রচুর গাড়িকে রাতারাতি বসিয়ে দিতে হয় এবং শহরে বাসের সংখ্যাও কমতে থাকে। যাত্রীদের অসুবিধা বেড়ে যাওয়ায় বাস মালিকরা আদালতে আবেদন করেন। রাজ্য সরকারও জানায় কেবল বয়সের ভিত্তিতে গাড়ি বাতিল করা বাস্তবসম্মত নয়, কারণ সামগ্রিক স্বাস্থ্যই একটি যানবাহনের আয়ুর নির্ণায়ক হোক। পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পুরনো বাস তোলার সিদ্ধান্ত এক ধাক্কায় নিলে শহরে গণপরিবহন ব্যবস্থাও বিপর্যস্ত হবে। পরিবেশকেও মাথায় রেখে তাই বিকল্প ব্যবস্থা হিসেবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নির্ভর অনুমতির পরামর্শ দেওয়া হয়। আদালত সেই সুপারিশকে গুরুত্ব দিয়ে বয়সসীমা শিথিলের নির্দেশ দেয়। সিটি সাবারসান বাস সার্ভিসের এক সাধারণ সম্পাদক জানায়, বয়সের ফাঁসে যে বাস বসেছিল সেগুলো ফের পথে ফিরবে, নিয়ম মেনেই চলবে যান। সারা বাংলা বাস মিনিবাস সমন্বয় সমিতির রাহুল চট্টোপাধ্যায় বলেন, আমরা চাইছিলাম বয়স নয়, ফিটনেসই হোক মূল মানদণ্ড। সেই দাবি মেনে ধন্যবাদ আদালতকে। জয়েন্ট কাউন্সিলর অফ বাস সিন্ডিকেটের তপন বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, কোভিডের সময় বহু বাস দীর্ঘদিন অকেজো হয়ে পড়েছিল। সেই সময়টুকু বয়সের হিসাব থেকে বাদ দেওয়ার আবেদন ছিল। এখন বয়সসীমা তুলে দেওয়া বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হলো তার মন্তব্য। এই নির্দেশে যেমন পুরনো বাস মালিকরা স্বস্তি পেলেন, তেমনি শহরের গণপরিবহনেও আশা জাগল নতুন করে। হাই নিউজ নেটওয়ার্ক। অচলাবস্থা কাটছে ভারত মার্কিন বাণিজ্যিক সম্পর্কে। নয়া চুক্তি অনুযায়ী ভারত কমপক্ষে 10% এলপিজি আমেরিকা থেকে আমদানি করবে বলে খবর। অচলাবস্থা কাটছে ভারত মার্কিন বাণিজ্যিক সম্পর্কে। এবার আমেরিকা থেকে বিপুল পরিমাণ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস আমদানির লক্ষ্যে চুক্তি স্বাক্ষরের পথে ভারত। নয়া চুক্তি অনুযায়ী ভারতের তেল সংস্থাগুলি তাদের আমদানিকৃত এলপিজির কমপক্ষে 10% আমেরিকা থেকে আমদানি করবে। এই চুক্তি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, সরকার এলপিজি আমদানিতে বৈচিত্র্য আনতে এই চুক্তি স্বাক্ষর করছে, যার লক্ষ্য দেশের মানুষ যাতে সস্তায় গ্যাস সিলিন্ডার পান। কেন্দ্রের বিবৃতি অনুযায়ী নয়া চুক্তির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি 2026 সাল থেকে মার্কিন উপসাগরীয় উপকূল থেকে এলপিজি আমদানি করবে। মোট বার্ষিক আমদানির অন্তত 10% আমেরিকা থেকে আসবে। মাউন্ট বেলভিউ বেঞ্চমার্কের অধীনে এই এলপিজি আমদানি করা হবে। সেই লক্ষ্যে বিপিসিএল, আইওসি এবং এইচপিসিএল এর শীর্ষ কর্মকর্তাদের একটি দল আমেরিকা গিয়েছেন। চুক্তি চূড়ান্ত হওয়ার আগে সেখানকার তেল উৎপাদনকারী সংস্থাগুলির সাথে আলোচনা করেছেন। পুরী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি সত্ত্বেও এই চুক্তির মাধ্যমে ভারতীয় সংস্থাগুলি জনসাধারণকে সাশ্রয়ী মূল্যে এলপিজি সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমেরিকা থেকে এলপিজি কেনা হলে তা গ্রাহকদের জন্য কতটা সাশ্রয়ী হবে সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী বলেন,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের তেল সংস্থাগুলি উজ্জ্বলা যোজনার আওতায় মাত্র 500 থেকে 550 টাকায় সিলিন্ডার সরবরাহ করে, যা আন্তর্জাতিক মূল্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এর জন্য সরকার 40,000 কোটি টাকা ব্যয় করে। তবে আমেরিকার সঙ্গে এলপিজি আমদানি চুক্তির মূল লক্ষ্য হল বাণিজ্য আমদানি ক্ষেত্রে বৈচিত্র্য আনা। এতে দেশ বৃহত্তর স্বার্থে লাভবান হবে। ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের জটিলতা চরম আকার নেয়। বাণিজ্য চুক্তিতে বিলম্ব ও রুশ তেল কেনার অভিযোগে দফায় দফায় নয়াদিল্লির ওপর 50% শুল্ক চাপায় আমেরিকা। এই পরিস্থিতিতে নতুন করে বাণিজ্য চুক্তির পথে পা বাড়িয়েছে দুই দেশ। সূত্রের খবর, সে পথে বহু দূর অগ্রসর হয়েছে নয়াদিল্লি ও ওয়াশিংটন। শীঘ্রই ভারতের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। এরই মাঝে জ্বালানি আমদানির ভারসাম্য বজায় রাখতে আমেরিকার সঙ্গে চুক্তির পথে ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।